আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এক্সিস মেডিকেল স্কুলে। আমি ডক্টর ফাতিমা মারিয়া খান। এর আমরা ক্লাস নিব হচ্ছে সাইকিয়াট্রি ভাইবা রিলেটেড ফোর্থ পার্ট নিয়ে। তো আমরা আজকে হচ্ছে কিছু কোয়েশ্চেন আলোচনা করব যেগুলো আসলে মোস্ট ফ্রিকোয়েন্টলি আস্ক করা হয়। আমরা হচ্ছে কোয়েশ্চেনগুলো শুরু করে দিই। The first question: enumerate the clinical features of bipolar disorder and give a management plan for bipolar disorder. তো আমাদের প্রথমেই হচ্ছে বাইপোলার ডিসঅর্ডারের ক্লিনিক্যাল ফিচার্সগুলো আসলে জানতে চাচ্ছে। তো প্রথমে হচ্ছে যে বাইপোলার মুড ডিসঅর্ডারের যে আমি হচ্ছে দুটো ডিসঅর্ডার কিন্তু একসাথে বাইপোলার মুড ডিসঅর্ডার থাকে। একটি পোলে ম্যানিক লাইক ফিচার্স থাকে, একটা পোলে হচ্ছে ডিপ্রেশন থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে যদি বাইপোলার 1 ডিসঅর্ডার হয়ে থাকে, মোস্টলি ম্যানিক ফিচার্স নিয়ে কিন্তু বাইপোলার মুড ডিসঅর্ডার পেশেন্টরা আসে। তো সেক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে বাইপোলার মুড ডিসঅর্ডারের ক্ষেত্রে যদি ক্লিনিক্যাল ফিচার্সটা আসে, প্রেজেন্স অফ ম্যানিয়া অ্যান্ড ডিপ্রেশন বোথ ক্যান বি হ্যাপেন। সেক্ষেত্রে ম্যানিক ফিচার্সের ভিতরে ইলেকট্রিক মুড থাকতে পারে, দেন হচ্ছে স্লিপ ডিস্টারবেন্স থাকতে পারে, ভায়োলেন্ট অ্যাগ্রেসিভ বিহেভিয়ার থাকতে পারে উইথ মাইনর প্রভোকেশন। এটার সাথে হচ্ছে কিছু গ্র্যান্ডিউস ডিলিউশন থাকতে পারে, গ্র্যান্ডিউস আইডিয়াস যেগুলো ক্লিনিক্যাল ফিচার্স হিসেবে থাকে। এক্সেস দেয়ার ইজ এন প্রেশার অফ স্পিচ, টকেটিভনেস থাকবে। সেক্ষেত্রে হচ্ছে সে বিভিন্ন ধরনের তার থটস তার ভিতরে আসবে এবং সেক্ষেত্রে হচ্ছে সে এক্সেস তার ভিতরে হচ্ছে আইডিয়াস তার ভিতরে বম্বেড হবে। এটা একটা অংশ। এবং ইনফ্লেটেড সাব স্টিমটা থাকবে। সেলফ স্টিমটা হচ্ছে যে ম্যানিয়ার ক্ষেত্রে ইনক্রিজ সাব স্টিম থাকাটা কিন্তু আরেকটা ক্লিনিক্যাল ফিচার। তো সেক্ষেত্রে হচ্ছে ফ্লাইট অফ আইডিয়াস থাকতে পারে, রিকারেন্টলি তাকে দেখা যাচ্ছে যে একটার পর একটা আইডিয়া তার ভিতরে জেনারেট হতে থাকবে, বাট দেয়ার ইজ এ লজিক্যাল কানেকশন ইন বিটুইন দ্য থটস। এটা হচ্ছে বাইপোলার মুড ডিসঅর্ডারের মেইন ফিচার্স। ডিস্ট্রাক্টিবিলিটি থাকতে পারে, রেস্টলেসের সাথে ডিস্ট্রাক্টিবিলিটি, কোনো একটা নির্দিষ্ট কাজের সাথে তারা মানে কনসিস্টেন্ট থাকবে না, ফ্রিকোয়েন্টলি তারা হচ্ছে যে কোনো একটা কাজ অর্ধেক রেখে অন্য একটা কাজে চলে যাবে। ইনক্রিজ গোল রিলেটেড অ্যাক্টিভিটি থাকবে, কিন্তু আসলে কোনো গোলই তারা ফুলফিল করতে পারবে না। এক্সেস ইনভলভমেন্ট ইন সাম প্লেজারেবল অ্যাক্টিভিটিস, এবং কিছু ফুলিশ ইনভেস্টমেন্টও হচ্ছে কিছু কিছু মানে পেশেন্টরা কিন্তু করে থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে এক্সেস, অনেকে দেখা গেছে যে এক্সেস শপিং করে, অনেকে মেয়েরা এক্সেস গ্রুমিং করার চেষ্টা করে, নতুন নতুন জামা কাপড় কিনে। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক দান খয়রাত করে, রিলিজিয়াস অ্যাক্টিভিটি। দিজ আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স। তো হোয়াট শুড বি দ্য ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি হয়, তো সেক্ষেত্রে ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা আমাদের কিছু ইনভেস্টিগেশন অ্যান্ড ট্রিটমেন্ট। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে হচ্ছে আমরা স্পেসিফিকলি থাইরয়েড কোনো ডিসঅর্ডার আছে কিনা, অথবা হচ্ছে রুটিন ইনভেস্টিগেশনগুলো ছাড়া আমরা স্পেসিফিক ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা থাইরয়েড এক্সামিনেশনটা করবো, সিটি স্ক্যান করবো, সিটি স্ক্যান অফ দ্য ব্রেইন, ভিডিআর টেস্ট করতে পারি নিউরোসিফিলিস আছে কিনা সেটাকে এক্সপ্লোর করার জন্য। এটার সাথে সাথে আমরা জেনারেল অ্যান্ড স্পেসিফিক, জেনারেল ক্ষেত্রে এক্সপ্লেনেশন রিঅ্যাসুরেন্স দিব, এটার সাথে সেফ এনভায়রনমেন্ট ফর দ্য পেশেন্ট, হিমসেলফ অ্যান্ড আদার্স। অ্যান্ড স্পেসিফিক ক্ষেত্রে যদি হচ্ছে পেশেন্ট খুব বেশি ভায়োলেন্ট থাকে, যেটাকে যদি বাসায় ম্যানেজমেন্ট করা না যায়, তখন হসপিটাল সেটিংয়ে যদি থাকে র্যাপিড ট্রাঙ্কুলাইজেশন নিতে হয়। আর যদি হচ্ছে পেশেন্ট আউটডোরে ডিল করে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যান্টিসাইকোটিক মোস্ট প্রবাবলি আমরা প্রিফার করে থাকি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের পজিটিভ সিমটম যদি বেশি থাকে, তাহলে আমরা টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক আমরা চুজ করি। যদি নেগেটিভ সিমটমস থাকে, ডিপ্রেসিভ লাইক ফিচার্সগুলো থাকে, তাহলে হচ্ছে আমাদের নেগেটিভ সিমটমস আমরা হচ্ছে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিকগুলো স্ক্যান করি। এবং হচ্ছে সেই সাথে সাথে আমরা মুড স্টেবিলাইজার আমরা অ্যাড করি। মুড স্টেবিলাইজারের ক্ষেত্রে আমরা লিথিয়াম কার্বনেট অ্যান্ড হচ্ছে কার্বামাজাপিন অ্যান্ড সোডিয়াম ডালফেট মোস্ট ফ্রিকোয়েন্টলি আমরা ইউজ করে থাকি। এটার সাথে হচ্ছে আমাদের যেটি হচ্ছে আমরা যখন হচ্ছে পেশেন্টটা ভালো হয়ে যায়, রিল্যাপস প্রিভেনশনের জন্য হচ্ছে আমরা সাইকোথেরাপি এবং হচ্ছে কিছু ট্রিগারিং ফ্যাক্টরস তাদেরকে হচ্ছে বলে দিই, যেটা আসলে পরবর্তীতে ফার্দার রিল্যাক্সটাকে প্রিভেন্ট করে থাকে। তো সেক্ষেত্রে আমরা প্রথম কোয়েশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমরা মোটামুটি পেয়ে গেছি। Psychological ক্ষেত্রে কাউন্সিলিং, সাপোর্টিভ সাইকোথেরাপি অ্যান্ড ফ্যামিলি কাউন্সিলিং অ্যাবাউট দ্য রিল্যাক্স অ্যান্ড অ্যাবাউট দ্য সাইকোএডুকেশন অ্যাবাউট দ্য বাইপোলার মুড ডিসঅর্ডার। ওকে, এরপর হচ্ছে আমরা আমাদের পরবর্তী আরেকটা কোয়েশ্চেনে চলে যাব। আজকে আমরা দ্রুত কোয়েশ্চেন আমরা সলভ করার চেষ্টা করবো, বিকজ হচ্ছে আমাদের বক্স কোয়েশ্চেনগুলো এরপরে আমরা সিনারি বেসড কোয়েশ্চেনে চলে যাব। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে মেনশন দ্য ক্লিনিক্যাল ফিচার্স বাইপোলার এফেক্টিভ ডিসঅর্ডার। দ্যাট মিনস হচ্ছে একই কোয়েশ্চেনে কিন্তু দুটোবার আসছে, আমি এটাকে আর রিপিট করবো না।
থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের হোয়াট ডু ইউ মিন বাই ডিপ্রেসিভ ইলনেস। ডিপ্রেসিভ ইলনেস বলতে আসলে কি বোঝায়? So depressive illness is an psychiatric disorder, so usually a major psychiatric disorder which is characterized by sadness of the mood, obviously lack of pleasurable activity, sleep disturbance may be there, এটির সাথে হচ্ছে অ্যাপিটাইট চেঞ্জ থাকতে পারে তার, এর সাথে হচ্ছে গিলটি ফিলিং থাকতে পারে, দেন হচ্ছে ল্যাক অফ কনসেন্ট্রেশন থাকতে পারে। আর যে সমস্যাগুলো হচ্ছে নর্মালি যে সমস্যাগুলো আরও থাকে সেক্ষেত্রে হচ্ছে অ্যাপিটাইট চেঞ্জের সাথে সাথে স্লিপ ডিস্টারবেন্স হবে, এটার সাথে সাথে যেটা হচ্ছে তাদের গিলটি ফিলিং থাকতে পারে এবং কনসেন্ট্রেশনের প্রবলেম থাকে। আমরা একটু টাইম নিচ্ছি। সরি ফর দ্য ইন্টারাপশন। যেটি হচ্ছে আমাদের ডিপ্রেসিভ ইলনেসের ক্ষেত্রে যেটি বলেছি স্যাডনেস অফ দ্য মুড থেকে শুরু করে সেকেন্ড যে জিনিসটি নর্মালি যে প্রবলেমটি হয় ল্যাক অফ প্লেজারেবল অ্যাক্টিভিটি, স্লিপ ডিস্টারবেন্স অ্যান্ড লস অফ অ্যাপিটাইট থাকে, গিলটি ফিলিংস থাকতে পারে, কনসেন্ট্রেশন লস থাকতে পারে, সুইসাইডাল আইডিয়াস আর সুইসাইডাল অ্যাটেম্প থাকতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে এটা একটা মানে মেজর সাইকিয়াট্রিক ইলনেস এবং এটা ক্যারেক্টারিস্টিক্সগুলো লিখতে আমরা ডিপ্রেসিভ ইলনেসটাকে ব্যাখ্যা করতে পারবো এবং সেখানে অবশ্যই ফাংশনাল ইম্পেয়ারমেন্ট থাকবে এবং আদার অর্গ্যানিক ডিসঅর্ডারসগুলোকে এক্সক্লুড করতে হবে। ওকে, আমরা হচ্ছে আমাদের পরবর্তী আরেকটা কোয়েশ্চেনে চলে যাব। ক্লাসিফাই দ্য ডিপ্রেসিভ ইলনেস। আমরা ডিপ্রেসিভ ইলনেসকে কিভাবে ক্লাসিফাই করতে পারি? According to the polarity অনুযায়ী unipolar depression, bipolar depression, according to the etiology অনুযায়ী অথবা হচ্ছে আদার্সলি হচ্ছে আমাদেরকে আরও অন্যভাবে যদি ক্লাসিফাই করতে হয় সেক্ষেত্রে হচ্ছে যদি নিউরোটিক অ্যান্ড ডিপ্রেশন অথবা সাইকোটিক ডিপ্রেশন ভাগ করতে হয় তাহলে নিউরোটিক ডিপ্রেশন অ্যান্ড সাইকোটিক ডিপ্রেশন। যদি বায়োলজিক্যাল ফাংশনের উপর নির্ভর করে অথবা এক্সটার্নাল স্টিমুলাসের উপর নির্ভর করে তো সেক্ষেত্রে এন্ডোজেনাস ডিপ্রেশন অ্যান্ড এক্সোজেনাস ডিপ্রেশন অথবা রিয়েক্টিভ ডিপ্রেশন বলা হয়। অন্য ক্ষেত্রে যদি অ্যাক্টিভিটি লেভেলগুলো দেখা হয় তো সেক্ষেত্রে হচ্ছে অ্যাজিটেটিভ ডিপ্রেশন অ্যান্ড রিটার্ডেড ডিপ্রেশন। আরেকটা হচ্ছে প্রাইমারি ডিপ্রেশন ইটসেলফ মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, সেকেন্ডারি ডিপ্রেশন দ্যাট মিনস হচ্ছে ডিউ টু অ্যানাদার সেকেন্ডারি কোনো ধরনের ইলনেস থাকলে, যেমন হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সেকেন্ডারি টু আদার সাইকোটিক ইলনেস, সেকেন্ডারি টু মেডিকেল ইলনেস, সেকেন্ডারি টু ড্রাগস, লাইক হচ্ছে সাইকিয়াট্রিক ইলনেস সিজোফ্রেনিয়া থেকে ডিপ্রেশন হলো তো সেকেন্ডারি ডিপ্রেশন, সিজোএফেক্টিভ হলো সেক্ষেত্রে হচ্ছে সিজোএফেক্টিভটা সেকেন্ডারি টু সিজোফ্রেনিয়া, প্যানিক ডিসঅর্ডার থেকে ডিপ্রেশন আসলো সেটা সেকেন্ডারি হতে পারে, ফোবিয়া হতে পারে, ওসিডি হতে পারে, ট্রমাটাইজেশন হতে পারে, অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার হতে পারে। মেডিকেল ইলনেসের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম অ্যান্ড কুশিং সিনড্রোম, দিস টু সিমটমস কজ দ্য সেকেন্ডারি ডিপ্রেশন, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এবং ড্রাগসের মধ্যে দুটো ড্রাগসের কথা খুবই মনে রাখতে হবে, একটা হচ্ছে স্টেরয়েড, একটা হচ্ছে মিথাইল ডোপা। এবং অনেক সময় দেখা গেছে যে অ্যান্টিটিউবারকুলিন কিছু ড্রাগসের জন্য আমাদের সেকেন্ডারি ডিপ্রেশন হতে পারে। আমরা আমাদের পরবর্তী আরেকটা প্রশ্নতে চলে যাব। তাহলে আমরা কিন্তু ক্লাসিফিকেশন অফ দ্য ডিপ্রেশন কিন্তু আমরা পড়লাম, কিন্তু হচ্ছে যদি আবার খুব সুন্দর করে যদি আমাদের রিটেনের জন্য যদি আমাদের বলতে হয় তো সেক্ষেত্রে হচ্ছে আমরা রিটেনের জন্য আপনাদেরকে আরেকটা ক্লাসিফিকেশন আমরা বলতে চাচ্ছি। এই ক্লাসিফিকেশনগুলোই আপনারা খুব সুন্দর করে বলতে পারবেন সেক্ষেত্রে। আচ্ছা, যেটা হচ্ছে আমরা বলেছি সিমটোমেটোলজি, অ্যাকর্ডিং টু দ্য সিমটোমেটোলজি ভাগ করবেন মেলানকোলিক ডিপ্রেশন আর হচ্ছে সাইকোটিক ডিপ্রেশন, নন মেলানকোলিক ডিপ্রেশন, এই তিনটা ভাগে। আরেকটা ভাগে লিখবেন হচ্ছে যদি যে রিটেন এক্সামিনেশন আসে তাহলে লিখবেন অ্যাকর্ডিং টু দ্য কোর্স ইউনিপোলার অ্যান্ড বাইপোলার। দ্যাট মিনস বাইপোলার হচ্ছে যখন ম্যানিয়ার সাথে আসবে তখন হচ্ছে বাইপোলার, আর শুধু যদি ডিপ্রেশন হয় তাহলে শুধু ইউনিপোলার ডিপ্রেশন। কোর্স অনুযায়ী আরেকটা হচ্ছে সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার, যেমন উইন্টারের সময় অনেক সময় দেখা যাচ্ছে যে ডিপ্রেশনটা আসে সিজনাল এফেক্টিভ, তো সেখানে হাইপারকামিং, ইনটুক্যাপসেস হতে পারে, আফটারনুন ব্লাম্প অফ ডিক্রিজ এনার্জি, এগুলো আসতে পারে। রিকারেন্ট ব্রিফ ডিপ্রেশন। আর যদি হচ্ছে দেখা গেছে যে যদি হচ্ছে আমাদের সিভিয়ারিটি অনুযায়ী আমরা ভাগ করি তাহলে মাইল্ড, মডারেট, সিভিয়ার উইথ সাইকোসিস হতে পারে।
এবং হচ্ছে পারসিস্টেন্ট মুড ডিসঅর্ডারের ভিতরে যেটি ক্লাসিফিকেশন সেটা হচ্ছে ডিসথাইমিয়া। এটা একটা ক্লাসিফিকেশন যদি আপনারা করতেন, এভাবে করে আমরা ক্লাসিফিকেশনগুলো করতে পারি। তো আমরা মোটামুটি আমাদের ক্লাসিফিকেশনগুলো দেখলাম। এভাবে আমরা হচ্ছে যদি আমাদের মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারগুলো ক্লাসিফাই করি তাহলে কিন্তু আমাদের ক্লাসিফিকেশনটা চলে আসছে। এরপরে আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী একটা কোয়েশ্চেনে যাওয়ার জন্য। রাইট ডাউন, আমাদের পরবর্তী কোয়েশ্চেনে বলছি, রাইট ডাউন দ্য 4 সাইকোলজিক্যাল অ্যান্ড 4 ফিজিক্যাল ফিচার্স অফ মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। ওকে, দ্যাট মিনস হচ্ছে 4টা সাইকোলজিক্যাল এবং 4টা বায়োলজিক্যাল ফিচার বলেছে। তো সাইকোলজিক্যালের ক্ষেত্রে স্যাডনেস মুড, যদি ডিপ্রেস থাকে ডিপ্রেস মুড একটা বলা যায়, অথবা স্যাডনেস, persistent sadness for the 14 days persistently. Second হচ্ছে lack of pleasurable activity, sleep, তারপর হচ্ছে সেক্ষেত্রে সাইকোলজিক্যাল আর হতে পারে গিলটি ফিলিংস আসতে পারে, সুইসাইডাল আইডিয়াস আসতে পারে, দেন হচ্ছে আমাদের সাইকোলজিক্যালি অনেক নেগেটিভ থটস আসতে পারে, নেগেটিভ ফিলিংস আসতে পারে, দেন হচ্ছে ফিলিং অফ অলওয়েজ দ্য ওয়ার্ডলিনেস, হোপলেস, এগুলো এই ফিলিংসগুলো আসতে পারে। এগুলো হচ্ছে নর্মালি সাইকোলজিক্যাল ফিচার্স। হোয়াট আর দ্য বায়োলজিক্যাল ফিচার্স? যখন বায়োলজিক্যাল ফিচার্স বলবে তখন দেখবেন হচ্ছে অ্যাপিটাইটের কথা বলতে হবে, স্লিপের কথা বলতে হবে। অ্যাপিটাইটটা বাড়তেও পারে, অ্যাপিটাইটটা কমতেও পারে। তো সেক্ষেত্রে ইউজুয়ালি অ্যাপিটাইটটা কমে, কিন্তু বাড়তে পারে হাইপারসমনিয়ার ক্ষেত্রে, অ্যাপিটাইটাল ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে হাইপারফেজিয়াও কিন্তু পায়, বেশি বেশি করে খাবার খায়। তো স্লিপের ক্ষেত্রে স্লিপ প্যাটার্নটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। স্লিপটা হচ্ছে ডিস্টর্টেড স্লিপ থাকবে, তো সেক্ষেত্রে হচ্ছে এনার্জেটিক ফিল করবে না যখন ঘুম থেকে উঠবে, এবং হচ্ছে স্লিপটা হচ্ছে ভেঙে ভেঙে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে স্লিপ প্যাটার্ন অল্টার্ড হয়ে যাবে, রেটিকুলার অ্যাক্টিভিটি উইল বি হ্যাম্পার্ড। তো অনেক ক্ষেত্রে অ্যাপিটাইটাল ক্ষেত্রে হাইপারসমনিয়াও হতে পারে, বেশি বেশি ঘুমাতেও পারে। মেনস্ট্রুয়াল প্রবলেম হবে এবং হচ্ছে ডেফিকেশনের প্রবলেম হবে। মেনস্ট্রুয়াল প্রবলেমের ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে অ্যামেনোরিয়া, মেয়েদের ক্ষেত্রে অ্যামেনোরিয়ার প্রবলেম হতে পারে, এবং হচ্ছে ডেফিকেশনের ক্ষেত্রে হচ্ছে কনস্টিপেশন নিয়ে আসতে পারে। তো এই 4টা হচ্ছে বায়োলজিক্যাল প্রবলেম। তো এই সাথে সাথে অনেকে হয়তো বা আরও জিজ্ঞেস করতে পারে, অনেকে হচ্ছে সেক্সুয়াল প্রবলেম ডেভেলপ হয়, সেক্সুয়াল ডিসফাংশন ডেভেলপ, লোয়ার লিবিডো হতে পারে, অনেকে দেখা জেনারেল উইকনেস আসে। এগুলো হচ্ছে আমাদের বায়োলজিক্যাল সিমটমস। তাহলে আমরা 4টা সিমটমস কিন্তু আমরা পেয়ে গেলাম, 4টা সাইকোলজিক্যাল এবং 4টা ফিজিক্যাল। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনটা, গিভ দ্য ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড ম্যানেজমেন্ট অফ বাইপোলার মুড ডিসঅর্ডার। এই কোশ্চেনটাও আমরা কিন্তু পড়ে ফেলেছি। রাইট ডাউন দ্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ দ্য ডিপ্রেসিভ ইলনেস। ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে সেম জিনিস, একই কোশ্চেনই বারবার রকম করে রূপ বদলায় কিন্তু আসছে, কিন্তু এক্সাম্পলে কিন্তু অ্যান্সার কিন্তু এক্সাক্ট একই রকম। যদি হচ্ছে আপনারা DSM 5 ক্রাইটেরিয়া যদি না লিখতে চান, অ্যাটলিস্ট হচ্ছে লিখতে হবে 5টা ক্রাইটেরিয়া: স্যাডনেস অফ দ্য মুড, ল্যাক অফ প্লেজারেবল অ্যাক্টিভিটি, স্লিপ ডিস্টারবেন্স, সুইসাইডাল আইডিয়াস অর সুইসাইডাল অ্যাটেম্প, দেন হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন অ্যাবিলিটি কমে যাবে, জেনারেল উইকনেস হতে পারে, সাইকোমোটর স্লোনেস ডেভেলপ হতে পারে, ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হবে। এই কয়টা যদি আপনারা লিখতে পারেন এনাফ। এরপর হচ্ছে আমাদের আরেকটা কোয়েশ্চেনে আমরা যাই। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মেনশন দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ ডিপ্রেশন, এটা আমরা পড়ে ফেলেছি। হাউ উইল ইউ ডায়াগনোজ দ্য ডিপ্রেসিভ ইলনেস? তো যখনই ডায়াগনোসিসের কথা আসবে তখন হচ্ছে আমাদের হিস্ট্রি টেকিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যখন হচ্ছে আমরা বুঝতে পারবো কারো যদি সিমটম যখন আসবে তখন হিস্ট্রি টেকিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। দ্যাট মিনস হচ্ছে আমাদের 5 or more সিমটমস আমাদেরকে ডায়াগনোসিসের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো উই হ্যাভ টু ফুলফিল দ্য 5 or more সিমটমস, যেটার মধ্যে ডিক্রিজ মানে যেটা হচ্ছে আমাদের স্যাডনেস অফ দ্য মুড, যেটা হচ্ছে পারচেস করতে হবে 14 days or more, এবং এটার সাথে প্লেজারেবল অ্যাক্টিভিটি লস হতে হবে। যে এই দুটো সিমটমস থেকে যে কোনো একটা, এবং বাকি সিমটমসগুলোর ভিতরে 4টা সিমটমস যদি ফুলফিল করে এবং এই প্রবলেমগুলো 14 দিন টানা থাকে এবং ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয়, কোনো শারীরিক মানসিক রোগ থাকবে না, তখনই বোঝা যাবে আসলে সে হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এটার সাথে সাথে আমরা কি জিনিস আমরা হিস্ট্রি থেকে দেখবো তার এটার সিভিয়ারিটিটা কেমন, ফাংশনাল ইম্পেয়ারমেন্টটা কতটুকু, সাবস্টেন্স আছে কিনা, সে কোনো সাবস্টেন্স নিচ্ছে কিনা, কোনো ড্রাগস নিচ্ছে কিনা, ক্রনিক্যালি কোনো ধরনের শারীরিক রোগে ভুগছে কিনা, এগুলো হিস্ট্রিগুলো নিব। এবং আদার্স হচ্ছে যেটি হচ্ছে আমাদের মেইনলি ফ্যামিলি হিস্ট্রি অফ ডিপ্রেশন আছে কিনা, কারণ ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য ডিপ্রেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট।
কারণ যারা হচ্ছে দেখা যাচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রি ভালনারেবল থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে সিভিআরটি পরিমাণটা অনেক বেশি হয় রেদার দেন যাদের ফ্যামিলি হিস্ট্রি নেই। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রগনোসিসের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রিটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডায়াগনোসিসের ক্ষেত্রে হিস্ট্রি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো হিস্ট্রিগুলো নেওয়ার পরে হচ্ছে আমরা ইনভেস্টিগেশন করবো, রুটিন ইনভেস্টিগেশন অ্যান্ড হচ্ছে স্পেসিফিক ইনভেস্টিগেশন। স্পেসিফিক ইনভেস্টিগেশন আমরা যেটা বলেছি থাইরয়েডটাকে এক্সক্লুড করতে হবে, খুব বেশি ভিডিআরএল রিলেটেড কোনো ধরনের হচ্ছে মানে হচ্ছে যেটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড কোনো ডিসঅর্ডার আছে কিনা, সিফিলিস আছে কি, নিউরোসিফিলিস আছে, আমরা দেখা গেছে যে তার সিটি স্ক্যানে কোনো ধরনের ইন্টারক্লোজ স্পেস অফ ওপেন লিশন আছে কিনা, এগুলোকে এক্সক্লুড করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এক্সক্লুড করার পরে আমরা ডায়াগনোসিস করলাম। এরপরে হচ্ছে আমাদেরকে যেটি হচ্ছে মানে হিস্ট্রির পরে যেটি ইনভেস্টিগেশন আগে ফিজিক্যাল এক্সামিনেশন করে, নিউরোলজিক্যাল এক্সামিনেশন করে অবশ্যই আমরা শারীরিক মানসিক শারীরিক রোগটাকে অবশ্যই ঠিক করবো, নিউরোলজিক্যাল ডিসঅর্ডারগুলোকে ঠিক করবো। এরপর ইনভেস্টিগেশনগুলো করে আলটিমেটলি আমরা বুঝতে পারবো দিস ইজ দ্য মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এটার মাধ্যমে হচ্ছে আলটিমেটলি আমাদেরকে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারকে ডায়াগনোসিস করতে হবে। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা আপনারা কোথাও যদি প্রশ্ন না বুঝতে পারেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা ইনবক্সে আপনারা এই লাইভটা চলাকালীন সময় কোশ্চেনটা করতে পারেন, আমি চেষ্টা করব তার অ্যান্সার দেওয়ার জন্য। আমরা হচ্ছে আরেকটা কোশ্চেনে চলে যাব এখন, সেটা হচ্ছে হাউ উইল ইউ ট্রিট দ্য বাইপোলার মুড ডিসঅর্ডার অর ম্যানিয়া। তো আমরা হচ্ছে যেটি হচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে একই রকম হিস্ট্রি টেকিং করতে হবে, তার হচ্ছে সিভিআইটিটা জাজ করতে হবে, তার হচ্ছে ফাংশনাল ইম্পেয়ারমেন্টটা কতটুকু, তাকে হসপিটালাইজ করতে হবে নাকি আউটডোর ট্রিটমেন্ট দিতে হবে, তার সিভিআরিটি অনুযায়ী এটাকে আমাদেরকে প্রথমে হচ্ছে স্টাবলিশ করতে হবে। এরপর হচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে যখন ডায়াগনোসিসটা হয়ে গেল তখন হচ্ছে আমাদেরকে সাইকোসোশ্যাল তার সাপোর্টগুলো দেখতে হবে, যে তার কেয়ার গিভার কেমন, অথবা তার কতটুকু কোন জায়গাটাতে আসলে মানে যখন হচ্ছে সে পরবর্তীতে চলে যাবে, মানে ভালো হয়ে চলে যাবে, তখন তাকে রিহ্যাবিলিটেশনের সুযোগ আছে কিনা, ট্রিগারিং ফ্যাক্টরগুলো কি আছে, ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে তাহলে আরও বেশি প্রিকশন লাগবে, এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ইনভেস্টিগেশনগুলো আমরা করবো, সেক্ষেত্রে রুটিন ইনভেস্টিগেশনগুলো করবো, স্পেসিফিক ইনভেস্টিগেশনগুলো করবো, ড্রাগসগুলোকে এক্সক্লুড করবো, দেন হচ্ছে সিটি স্ক্যানের মাধ্যমে হচ্ছে ইন্টারগুলো কোনো লিশন আছে কিনা দেখবো, থাইরয়েডের সাথে থাইরয়েড ফাংশন আছে কিনা এগুলো এক্সক্লুড করে নিব। এটা পরবর্তীতে আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল অ্যান্ড ফার্মাকোলজিক্যালের ক্ষেত্রে হচ্ছে আমরা মুড স্টেবিলাইজার দিব। তো সেক্ষেত্রে লিথিয়াম ইজ দ্য বেস্ট মুড স্টেবিলাইজার। এটা ছাড়াও আমরা হচ্ছে কার্বামাজেপিন দিতে পারি, সোডিয়াম ভ্যালপ্রয়েড দিতে পারি। এই দুটা কিন্তু এক্সেলেন্ট গ্রুপ অফ মুড স্টেবিলাইজার ফর বাইপোলার মুড ডিসঅর্ডার। এটার সাথে হচ্ছে আমরা অনেক সময় অ্যান্টিসাইকোটিক প্রেসক্রাইব করি, সেগুলো যেগুলো আসলে মুড স্টেবিলাইজার প্রপার্টি আছে, তো সেগুলো হচ্ছে আমরা ইউজ করি নর্মালি, ওলেনজাপিন, কুইটেপিন, রেসপিরেটন, এগুলো ইউজ করি মাঝে মধ্যে। অনেক সময় যদি হসপিটালের সেটিং হয় তখন আমাদের র্যাপিড ট্র্যাঙ্কুলাইজেশনের জন্য আমাদের ইনজেক্টেবল অ্যান্টিসাইকোটিক অনেক সময় প্রেসক্রাইব করতে হতে পারে, বেনজোডাইজেপিন আমরা অনেক সময় প্রেসক্রাইব করি। তো সেক্ষেত্রে হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে পরবর্তীতে যখন সে ভালো হয়ে যাবে, ট্রিগারিং ফ্যাক্টরগুলোকে ম্যানেজ করার জন্য, স্ট্রেসটাকে ম্যানেজ করার জন্য, পরবর্তী যে ওয়ার্নিং সাইনগুলোকে দেখার জন্য আমরা সাইকোলজিক্যাল কাউন্সিলিং করে থাকি। দিজ আর দ্য ম্যানেজমেন্ট। এইটুকু যদি বলতে পারেন তাহলে আই থিঙ্ক আপনাদের অ্যান্সারটা কিন্তু পরিপূর্ণ হবে। এবার যেটা আমাদের পরবর্তী একটা প্রশ্নটা আমরা চলে যেতে চাচ্ছি, হাউ ডু ইউ ম্যানেজ এ কেস অফ ডিপ্রেসিভ ইলনেস। ডিপ্রেশনের ক্ষেত্রে হচ্ছে আপনি কিভাবে জিনিসটাকে ম্যানেজ করবেন সেটা আমরা আসি। আচ্ছা, ডিপ্রেশনের ক্ষেত্রে যখন বলবেন, ডিপ্রেশনের ক্ষেত্রে ম্যানেজমেন্টের ইস্যুতে যখন চলে আসবো, তখন সিমিলারলি আমাদেরকে প্রথমে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো দেখতে হয়। যখন হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হচ্ছে ডায়াগনোসিস, সেখানে ক্ষেত্রে ম্যানিয়া আছে কিনা, বাইপোলার কিনা এটা দেখতে হবে প্রথমে, বাইপোলার মুড ডিসঅর্ডার কিনা, প্রথম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। সেকেন্ড হচ্ছে এটা কি পারসিস্টেন্ট মানে পারসিস্টেন্ট মুড ডিসঅর্ডার অথবা ডিসথাইমিয়া কিনা, এটা কি 2 years অথবা মোর টাইম ধরে কি আছে কিনা, মাইল্ড মডারেট এরকম ধরনের সিভিআরিটি আছে কিনা, তো এই জিনিসটাকে দেখতে হবে। এনজাইটি ডিসঅর্ডার আছে কিনা অথবা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আছে কিনা, সিজোফ্রেনিয়া আছে কিনা, এগুলোকে এক্সক্লুড করে নিতে হবে। এবং হচ্ছে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যেটা ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা থাইরয়েড ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, ব্লাড সুগার, কারণ ডায়াবেটিসের সাথে লিভার ফাংশনের, কিডনি ডিসঅর্ডার, লিভার ডিসঅর্ডারের সাথে কিন্তু ডিপ্রেশনের সংযোগ রয়েছে। একটা ইসিজি করে নিব, চেস্ট এক্সরে, আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন, অনেক সময় দেখা যায় পলিসিস্টিক ওভারি থাকে মেয়েদের, এটা থেকেও কিন্তু পরবর্তীতে ডিপ্রেশনের কিন্তু চান্স থাকে। সিটি স্ক্যান অফ দ্য ব্রেন টু এক্সক্লুড দ্য
আনাদার কাইন্ড অফ স্পেস অকুপাইং লিশন। এটা পরে হচ্ছে ডিপ্রেশনের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশন যখন জেনারেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি যেটা এক্সপ্লেনেশন, রিঅ্যাসুরেন্স, ফ্লুইড মেনটেন্যান্স, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যদি থাকে, যদি হচ্ছে তাকে হসপিটালাইজ হয় তখন সেটাকে দেখতে হবে যেটা ডিহাইড্রেশন আছে কিনা। যদি ডিহাইড্রেশন থাকে তাহলে আপনি ফ্লুইড দিতে পারেন। যদি হচ্ছে ভমিটিং অথবা আদার্স কোনো এক্সজশনের জন্য তার যদি দেখা যায় যে ডিহাইড্রেশনটা অনেক বেশি হয়ে যাচ্ছে, ভমিটিং, ডায়রিয়া এইগুলো যদি থাকে, তাহলে ইলেকট্রোলাইটসও দেখতে পারেন। নিউট্রিশনটাকে মেনটেন করতে হবে। দেন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে সুইসাইডাল অ্যাটেম অথবা সুইসাইডাল বিহেভিয়ার, হোমিসাইডাল আইডিয়াস এগুলো আছে কিনা, এগুলো কিন্তু দেখতে হবে। কারণ ডিপ্রেশনের ক্ষেত্রে সুইসাইডাল অ্যাটেম খুব বেশি ইম্পর্টেন্ট, এবং হচ্ছে যে জিনিসটা হচ্ছে সুইসাইডাল আইডিয়াস আছে কিনা এটা কিন্তু জেনারেলি এক্সক্লুড করা ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেই জিনিসটাকে দেখতে হবে। আরেকটা হচ্ছে আমাদের স্পেসিফিক ট্রিটমেন্টের ভেতরে হচ্ছে আমাদের ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট অ্যান্ড সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমরা অ্যান্টিডিপ্রেশন দিব, আমরা ট্রাইসাইক্লিকটাকে আমরা দিতে পারি। সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর যেমন হচ্ছে ফ্লুক্সেটিন, ফ্লুক্সেটিন, সিটালপ্রাম, এসিটালপ্রাম, ফ্লুভোক্সামিন, প্যারাক্সেটিন, এগুলো কিন্তু আমরা প্রেসক্রাইব করতে পারি। এটার সাথে হচ্ছে আমরা যেটি হচ্ছে এসএনআরআই প্রেসক্রাইব করতে পারি, লাইক হচ্ছে ডুলোক্সিটিন অথবা ভ্যানলাফ্যাক্সিন। এগুলো কিন্তু এক্সিলেন্ট গ্রুপ অফ ড্রাগ, যেগুলো আসলে আমাদের ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা দিই। আরেকটি খুব কমন অ্যান্টিডিপ্রেশন যেটা হচ্ছে আমাদের নন অ্যাডেনার্জিক স্পেসিফিক সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, যেটা হচ্ছে মিট্রোজাপিন। এটাও কিন্তু খুব কমনলি আমরা ইউজ করে থাকি। মুড স্টেবিলাইজার আমরা দিতে পারি, সেক্ষেত্রে হচ্ছে লিথিয়াম, সোডিয়াম ভার্পারেট, কার্বামাজাপিন, এগুলো আমরা নর্মালি দিয়ে থাকি। এসিটিও আমরা অনেক সময় প্রেসক্রাইব করে থাকি যদি আসলে রেজিস্ট্যান্ট ডিপ্রেশন হয়, যদি ডিপ্রেশন উইথ সুইসাইডাল অ্যাটেম্পস থাকে, ফুড রিফিউজাল থাকে, স্টুপর থাকে, অথবা পোস্টপার্টাম ডিপ্রেশনে এসিটি কিন্তু খুব এক্সিলেন্ট ভালো কাজ করে। তো অনেকের মধ্যে ভুল ধারণা থাকে যেমন হচ্ছে ইলেকট্রোকনভালসিভ থেরাপিটা মানে হচ্ছে খুব ভয়ঙ্কর অথবা খুব সিভিয়ারলি কোনো ড্যামেজ করবে, এটা কিন্তু একদমই ভুল কথা। এটা একটা নর্মাল জেনারেল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে আধা ঘন্টার মধ্যে কিন্তু এই সিটিটা দেওয়া হয় এবং এটা এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু প্রোভাইড করে ফর এনি কাইন্ড অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। সাইকোলজিক্যাল ক্ষেত্রে হচ্ছে আমরা সিবিটি প্রেসক্রাইব করি, নর্মাল কাউন্সিলিং, সাপোর্টিভ সাইকোথেরাপি আমরা দিই, ফ্যামিলি থেরাপি আমরা প্রোভাইড করি। বিহেভিয়ার থেরাপির ক্ষেত্রে আমরা সোশ্যাল স্কিল ট্রেনিংগুলো দিই, যাতে হচ্ছে সে সোশ্যালি আরও বেশি মানে মানে যখন সে রিল্যাক্সকে প্রিভেন্ট করতে হবে, সোশ্যাল স্কিল ট্রেনিংগুলোকে তাকে হেল্প করবে তার সোশ্যালি বিভিন্ন এরিয়াগুলোতে। বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন থেরাপি সোশ্যালের ক্ষেত্রে হচ্ছে কীভাবে সিম্প্যাথেটিক অ্যাটিটিউডের মাধ্যমে সে মানে সব কিছু ওয়েতে তার ফ্যামিলি মেম্বার্সরা তাকে ক্রিটিসিজম না করবে অথবা সিম্প্যাথেটিক ওয়েতে তার সাথে ডিল করবে, সাপোর্ট করবে, এই বিষয়গুলোকে তাকে দেখানো হয়। যখন স্ট্রেসে পড়বে, কোনো প্রবলেমে পড়বে, কীভাবে সলভ করতে হবে, তখন এটার মাধ্যমে আমরা সাইকোথেরাপির মাধ্যমে সেগুলোকে তাদেরকে ডিল করে দিই। তো সেক্ষেত্রে হচ্ছে নর্মালি অনেকে বলা হয় যে ডিপ্রেশনের ক্ষেত্রে হচ্ছে ট্রিটমেন্টটা আমরা কতদিন পর্যন্ত চালাই। ইউজুয়ালি যেটা হচ্ছে ডিপেন্ড করে এটা বিভিন্ন সেভারাল ফ্যাক্টরসের মধ্যে, স্পেসিফিকলি হচ্ছে এটা কতদিন পর্যন্ত চলবে এটা সিভিয়ারিটির উপর নির্ভর করে। তো সেক্ষেত্রে হচ্ছে ইউজুয়ালি এটা 6 থেকে 12 মাস পর্যন্ত এটাকে ট্রিটমেন্টটাকে করতে হয়। আফটার ফুল মেডিকেশন মানে ফুল যখন রেমিশন হয়ে যায়, উইথড্রল অফ দ্য মেডিকেশন স্লোলি আফটার ফর অ্যাটলিস্ট 3 মান্থস। আমরা যখন দেখি ফুল রিমিশনে চলে গেছে তখন হচ্ছে 3 মাস ধরে আস্তে আস্তে করে আমরা সেই ড্রাগসগুলোকে স্লোলি আমরা উইথড্র করে নিয়ে আসি। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক পেশেন্টগুলো রেজিস্ট্যান্স থাকে অথবা সিভিয়ারিটি বেশি থাকে, তখন অনেক সময় দেখা যায় রিকারেন্ট যেহেতু এপিসোডিক ডিপ্রেশনটা, তখন অনেক সময় দেখা যাচ্ছে যে লাইফ লংও হয়তো বা অনেকের ডিপ্রেশন ড্রাগ খেয়ে যেতে হয়। ওকে, এরপর হচ্ছে প্যানিক ডিসঅর্ডার। আমরা এরপর আমাদের পরবর্তী কোয়েশ্চেনে চলে যাবো, হোয়াট ডু ইউ মিন বাই প্যানিক ডিসঅর্ডার, শর্ট নোট হিসাবে আসে। তো প্যানিক ডিসঅর্ডার যখন চলে যাব আমরা, আসলে প্যানিক ডিসঅর্ডারটা কি এটা আসলে আমাদেরকে জানা দরকার। আচ্ছা, প্যানিক ডিসঅর্ডার হচ্ছে এটা it is a disorder where the anxiety symptoms appears intermittently with a fear of serious consequences such as heart attack, stroke, but unrelated to any kind of circumstances. So that means হচ্ছে এটা একটা one of the anxiety symptoms
অথবা এনজাইটি সিমটমস লাইক ফিচার্স হবে, যেখানে এটা ইন্টারমিটেন্টলি হবে উইথ সিরিয়াস ফিয়ার অফ সিরিয়াস consequences লাইক হার্ট অ্যাটাক, স্ট্রোক, বাট ইট ইজ নট রিলেটেড টু দ্য অ্যাকচুয়াল সার্কামস্ট্যান্সেস। দ্যাট মিনস হচ্ছে এটা ইমিডিয়েটলি যেটা হচ্ছে আপনারা যখন শর্ট নোট লিখবেন, এটা হচ্ছে প্রিভিলেন্সটা লিখতে পারেন 1.5 থেকে 2.5। এটা ইউজুয়ালি হচ্ছে মিড 20 to 40s মধ্যে হয় এবং 2 times মোর অ্যামং দ্য ফিমেল। এবং হচ্ছে যেটা হচ্ছে আমাদের প্যানিক ডিসঅর্ডারকে ডায়াগনোসিস করা যায় 4 or more সিমটমস লাগে। তো সেক্ষেত্রে এনজাইটি লাইক ফিচার্সের মধ্যে পালপিটেশন থাকে, সোয়েটিং থাকে, ট্রেমলিং থাকতে পারে, শর্টনেস অফ দ্য ব্রেথ, ফিলিং অফ দ্য শকিং থাকতে পারে, চেস্ট পেইন থাকতে পারে, নশিয়া অ্যান্ড অ্যাবডোমিনাল ডিস্ট্রেস থাকতে পারে, ফিলিং ডিজি হতে পারে, ডিরিয়েলাইজেশন, ফিলিং অফ লুজিং কন্ট্রোল, ফিয়ার অফ ডাইং, প্যারাস্থেসিয়া অ্যান্ড চিল। এই 14টা সিমটমসের ভিতরে যার যেহেতু 4 or more সিমটমস থাকবে তাদেরকে আমরা প্যানিক ডিসঅর্ডার ডায়াগনোসিস করব। এবং সেক্ষেত্রে বি ক্রাইটেরিয়াটা হচ্ছে 4 attacks occurs in a month। 4টা অ্যাটাক হতে হবে যদি ডিসঅর্ডার হয়, যদি সিমটমসগুলোকে ফুলফিল করে প্যানিক অ্যাটাক। আর যদি এই প্যানিক অ্যাটাকগুলো হচ্ছে মাসের ভিতরে 4টা অথবা 4টার বেশি হয় এবং ফলোড বাই 1 অ্যাটাক ফলোড বাই দ্য ফিয়ার অফ ইম্পেন্ডিং অ্যানাদার অ্যাটাক ফর 1 month, দুটার একটা যদি ফুলফিল করে এবং সেক্ষেত্রে কোনো ধরনের আদার কোনো মেডিকেল ডিসঅর্ডার হবে না এবং সেক্ষেত্রে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট থাকবে, তখনই হচ্ছে তাকে আমরা প্যানিক ডিসঅর্ডার বলবো। তো জাস্ট এইটুক পর্যন্ত লিখতে পারলে আমরা শর্ট নোটস কিন্তু আমরা কভার করতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অর্গ্যানিক কী কী ডিসঅর্ডার আছে যেগুলো প্যানিক লাইক ফিচার্স করে থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে ফিউকোমোসাইটোমা, হাইপোগ্লাইসেমিয়া, মাইট্রাল ভালভ প্রোল্যাপস, hyperthyroidism, substance withdrawal and temporal lobe epilepsy। এই কয়টা ড্রাগ মানে হচ্ছে আমাদেরকে এই অর্গ্যানিক ডিসঅর্ডারগুলোকে বিফোর ডায়াগনোসিস দ্য প্যানিক ডিসঅর্ডার আমাদেরকে এক্সক্লুড করতে হবে। তো ওয়েটার ডে আমি আরেকবার রিপিট করছি, ফিউকোমোসাইটোমা আছে কিনা, হাইপোগ্লাইসেমিয়া আছে কিনা, মাইট্রাল ভালভ প্রোল্যাপস আছে কিনা, হাইপারথাইরয়েডিজম আছে কিনা, সাবস্টেন্স উইথড্রল আছে কিনা, অথবা টেম্পোরাল লোব এপিলেপসি আছে কিনা, এগুলো দেখতে হবে। আদার কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে কিনা লাইক ফোবিক অ্যাংজাইটি, সোশ্যাল অ্যাংজাইটি, জেনারেস অ্যাংজাইটি, দেন হচ্ছে সিজোফ্রেনিয়া, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এগুলো আছে কিনা এগুলোকে আমরা এক্সপ্লোর করে নেব। এরপর হচ্ছে আমাদেরকে আমরা যখন হচ্ছে ট্রিটমেন্টে যাব, জেনারেলি নর্মালি হচ্ছে আমরা এক্সপ্লেনেশন রিয়েকশন দিয়ে দিব, স্পেসিফিকের ক্ষেত্রে আমরা কিছু ড্রাগস প্রেসক্রাইব করবো। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেহেতু এনজাইটি ডিসঅর্ডার এনজিওলাইটিক কিছু ড্রাগস, তো সেক্ষেত্রে হচ্ছে এসএসআরআই খুব ভালো কাজ করে, সিটালোপ্রাম, অ্যাসিটোলোপ্রাম অ্যান্ড সার্ট্রোলিন খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে বেনজোডাইজেপিন ইজ এন এক্সেলেন্ট গ্রুপ অফ ড্রাগস টু রিডিউস দ্য প্যানিক অ্যাটাক। তো সেক্ষেত্রে ডাইজিপাম, অ্যালপ্রাজোলাম অ্যান্ড ক্লোনাজিপাম এইগুলো বলতে পারলে আই থিঙ্ক হচ্ছে ইজ এনাফ। তো অনেক ক্ষেত্রে হচ্ছে অনেকে মাথা ব্যথা থাকতে পারে এটার সাথে এনজাইটি লাইক ফিচার্সের জন্য, তো ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টগুলো ভালো কাজ করে। বিটা ব্লকার টু রিডিউস দ্য পালপিটেশন, বিটা ব্লকার আমরা ইউজ করি। কিছু অ্যান্টিসাইকোটিক যেগুলো অ্যানজিওলাইটিক প্রপার্টি আছে যেমন হচ্ছে ট্রাইফ্লুপেরাজিন আর রেসপিরেজিন, এগুলো হচ্ছে আমরা মাঝে মাঝে ইউজ করি। এবং আফটার যেটা প্যানিক অ্যাটাকটা হচ্ছে রিজলভ করার পর সাইকোলজিক্যালি আমরা কাউন্সিলিং, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, রিল্যাক্সেশন টেকনিক, ডিসেনসিটাইজেশন বাই এক্সপোজার অ্যান্ড বায়োফিডব্যাক, এগুলো আমরা সাইকোলজিক্যাল কিছু অ্যাপ্রোচ আমরা ম্যানেজমেন্ট করি। এবং হচ্ছে সোশ্যালি আমরা যেটা সোশ্যাল রিহ্যাবিলিটেশন আমরা ট্রাই করি তাদেরকে হচ্ছে যতটুকু পারা যায় স্ট্রেসের সাথে ডিল করা শেখাতে এবং তাদের হচ্ছে কোপিং ক্যাপাবিলিটিটা বাড়াতে। দিজ আর দ্য ম্যানেজমেন্ট অফ প্যানিক ডিসঅর্ডার। তাহলে কিন্তু আমরা মোটামুটি আমরা প্যানিক ডিসঅর্ডার সম্পর্কেও জানলাম। ওকে, আমরা হচ্ছে আরেকটা কোশ্চেনে চলে যাই। ক্লাসিফাই অ্যান্টিডিপ্রেসেন্ট, নেম 3 drugs, name the drugs classes used to treat the depressive illness. Okay, সেকেন্ড কোশ্চেনটা আমরা আগে পড়ে নিই। নেম দ্য ড্রাগস ক্লাসেস ইউজ টু ট্রিট দ্য ডিপ্রেসিভ ডিসঅর্ডার। আমরা কিন্তু ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে কিন্তু আমরা পড়েই ফেলেছি যে কী কী নর্মালি কী কী ড্রাগস আমরা নর্মালি ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা প্রেসক্রাইব করে থাকি। তো সেক্ষেত্রে হচ্ছে ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা যে অ্যান্টিডিপ্রেশনগুলো আমরা ইউজ করে থাকি, অ্যান্টিডিপ্রেশন বিভিন্ন রকমের হয়। তো ক্লাসিফিকেশন অনুযায়ী ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন রয়েছে। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন আর ওয়াটার ডে, এটা ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা দুটো কিন্তু কম্বাইন দিয়ে আমরা অ্যান্সারটা দিচ্ছি। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশনের মধ্যে অ্যামিট্রিপটালিন, যেটা হচ্ছে আমাদের 75 থেকে 150 মিলিগ্রাম পার ডে আমরা এই ডোজে দিই। আমরা নরট্রিপটালিন, ইমিপ্রামিন, ক্লোমিপ্রামিন এগুলো ড্রাগসগুলো আমরা দিতে পারি। দেন হচ্ছে আমাদের এসএসআরআই সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর আমরা ডিপ্রেশনের ক্ষেত্রে দিই, এটাও আরেকটা গ্রুপ অফ অ্যান্টিডিপ্রেশন, এটা হচ্ছে ক্লাসিফিকেশনের মধ্যে আসবে। ফ্লুক্সেটিন, যেটা আমরা 20 to 80 মিলিগ্রাম পার ডে এই ডিভাইডেড ডোজে আমরা দিয়ে থাকি। সার্ট্রালিন, সিটালোপ্রাম, অ্যাসিটালোপ্রাম, ফ্লুভোক্সামিন অ্যান্ড প্যারাক্সেটিন। আরেকটা হচ্ছে আমাদের সেরোটোনিন অ্যান্ড নন অ্যাড্রিনার্জিক রিঅ্যাপটেক ইনহিবিটর, সেক্ষেত্রে ভ্যানলাফেক্সিন, ফ্লুক্সেটিন অ্যান্ড
ডেসভেনাফেক্সিন, এই তিনটা গ্রুপ অফ ড্রাগসও কিন্তু আমরা ডিপ্রেশনের ক্ষেত্রে দিই। আরেকটা হচ্ছে আমাদের আরেকটা গ্রুপ হচ্ছে নন অ্যাড্রেনার্জিক স্পেসিফিক সেরোটোনার্জিক রিঅ্যাপটেক ইনহিবিটর, সেক্ষেত্রে মিট্রোজেপিন। আদার্স কিছু মানে অ্যান্টি ডিপ্রেশন রয়েছে, যেমন হচ্ছে বুপ্রোপিয়ন অথবা হচ্ছে নেফাজোডন, ট্রাজোডন, অনেক সময় আমরা থাইরক্সিনও কিন্তু অনেক সময় আমরা অ্যান্টি ডিপ্রেশন হিসেবে দিই। কিছু অ্যান্টিসাইকোটিক যেগুলো আসলে অ্যান্টি ডিপ্রেশন প্রপার্টি আছে, যেমন রেসপিরিডন, ওলানজেপিন, এগুলো অনেক সময় দেখা গেছে আমরা সিভিয়ার ক্ষেত্রে যখন সাইকোটিক ইলনেস থাকে, তখন হচ্ছে সাইকোসিস থাকে ডিপ্রেশনের সাথে, তখন হচ্ছে আমাদেরকে এই অ্যান্টিসাইকোটিকগুলো কিন্তু দিতে হয়। মুড স্টেবিলাইজার অনেক সময় আমরা প্রেসক্রাইব করি যদি সিজো এফেক্টিভ হয়, ডিপ্রেশনের সাথে যদি অন্য কোনো ডিসঅর্ডার থাকে, এফেক্টিভ ফিচার্সগুলো থাকে, তখন সেক্ষেত্রে হচ্ছে আমরা লিথিয়াম, দেন হচ্ছে কার্বামাজেপিন, সোডিয়াম ভ্যালপেট, এগুলো কিন্তু আমরা ডিপ্রেশনের ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকি। ওকে, এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে নেম দ্য 3 অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস উইথ দেয়ার মেজর সাইড ইফেক্ট। ওকে, অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগসের সাইড ইফেক্টগুলো হচ্ছে আমরা এখন দেখব। আর এসএসআর এর ক্ষেত্রে হচ্ছে যেটা হচ্ছে এটা লেস কার্ডিওটক্সিক, বাট এটার ক্ষেত্রে হচ্ছে কিছু যেটি হচ্ছে মানে অ্যান্টিকোলিনার্জিক কিছু প্রপার্টি, ড্রাই মাউথ হতে পারে, ব্লাড ভিশন আসতে পারে, মাঝে মধ্যে যে ইনক্রিজ অ্যাপেটাইট আসে, ওয়েট গেইন হতে পারে, এগুলো হচ্ছে আমাদের আদার সাইড ইফেক্ট। এসএনআরআই রয়েছে আমাদের কিছু। এসএনআরআই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে জিনিসগুলো আমরা নর্মালি দিব, এসএনআরআই সাইড ইফেক্টের ক্ষেত্রে আমরা যেগুলো পাই নর্মালি জিআইটি ডিস্টারবেন্স, এবং হচ্ছে এনি কাইন্ড অফ অ্যান্টিডিপ্রেসেন্টের কমন সাইড ইফেক্ট হচ্ছে জিআইটি আপসেট হওয়া, যেমন হচ্ছে ক্ষুধা কমে যাওয়া, যেমন হচ্ছে ডায়রিয়া হতে পারে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প ডেভেলপ হতে পারে, ডিসপেপসিয়া ডেভেলপ হতে পারে, এই জিনিসগুলো হওয়া। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যান্টিডিপ্রেসেন্টের কিছু সাইড ইফেক্টও আমরা মোস্ট প্রবাবলি পেয়ে গেলাম। তো সেক্ষেত্রে যে যেটা আমি আবার বলি, ট্রাইসাইক্লিকের ক্ষেত্রে এটা কার্ডিওজেনিক, ইসিজি চেঞ্জগুলো বেশি করে, কিউটি ইন্টারভেলটাকে বাড়িয়ে দেয়। আর এসএসআর এগুলো জিআইটি আপসেটের সাথে সাথে যেটি হচ্ছে অবশ্যই ওয়েট গেইন হতে পারে, ইনক্রিজ অ্যাপিটাইট হতে পারে, এই জিনিসগুলো আসবে। আর এসএনআর এর ক্ষেত্রে জিআইটি আপসেটের সাথে সেক্সুয়াল ডিসফাংশন একটা খুব ইম্পর্টেন্ট একটি সাইড ইফেক্ট অফ অ্যান্টিডিপ্রেসেন্ট, এই জিনিসগুলোকে আপনারা মেনশন করতে পারেন। ওকে, আমরা এই কোশ্চেনগুলো পড়ে ফেললাম। ব্রিফলি ডিসকাস দ্য অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস, সেগুলো সম্পর্কে আমরা পড়েছি। এবার সিজোফ্রেনিয়া, মেনশন দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ সিজোফ্রেনিয়া। আর পরের কোশ্চেনটা হচ্ছে মেনশন দ্য ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ সিজোফ্রেনিয়া, রাইট ডাউন দ্য কার্ডিনাল ফিচার্স অফ সিজোফ্রেনিয়া। এই তিনোটার যে অ্যান্সার, সেই তিনোটার অ্যান্সারই কিন্তু সেম অ্যান্সার। তো সেক্ষেত্রে হচ্ছে যখন ফিচার্সের কথা বলবে, তখন হচ্ছে আমরা যখন ক্লিনিক্যাল ফিচার্স যখন চলে আসবে সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে ক্লিনিক্যাল ফিচার্স, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ডায়াগনস্টিক ফিচার্সের ক্ষেত্রে না হয় কিছু হচ্ছে যেগুলো জেনারেল ফিচার্স, যেমন হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স যেগুলো হচ্ছে ডিলিউশন হওয়া, হ্যালোসিনেশন হওয়া। ডিলিউশনের ক্ষেত্রে হচ্ছে অনেক সময় যে ক্লিনিক্যাল ফিচার্সটা আসে, পেশেন্ট কী বলে, সাসপিশিয়াসনেস আসে, তো সেক্ষেত্রে হচ্ছে সেলফ মাটারিং নিয়ে আসে, হ্যালোসিনেটরি ভয়েস যখন শুনবে তখন সেটা ক্লিনিক্যাল ফিচার্স হিসাবে যেটা আসবে মানে সেলফ মাটারিং নিয়ে আসে। দেন হচ্ছে ভায়োলেন্ট অ্যাগ্রেসিভ বিহেভিয়ার নিয়ে আসতে পারে উইদাউট প্রভোকেশন, দেন হচ্ছে আন্ডার অ্যাক্টিভিটি নিয়ে আসতে পারে, সোশ্যাল উইথড্রল নিয়ে আসতে পারে, অনেক সময় দেখতে ফুড রিফিউজাল নিয়ে আসে, অনেকে দেখা গেছে যে সুইসাইডাল অ্যাটেম্প নিয়ে আসতে পারে, অথবা হোমিসাইডাল অ্যাটেম্প নিয়ে আসতে পারে। এগুলো হচ্ছে আমাদের সিজোফ্রেনিয়ার কিন্তু লক্ষণ। ডিসঅর্গানাইজ বিহেভিয়ার, অথবা হচ্ছে ইররিলেভেন্ট স্পিচ হওয়া, ডিসঅর্গানাইজ স্পিচ, এবং অনেক সময় দেখছি ক্যাটাটনিক কিছু ফিচার্স নিয়ে আসে। তাহলে দিজ আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ সিজোফ্রেনিয়া। ওকে, এরপর হচ্ছে যদি কার্ডিনাল ফিচার্স আসে, তখন হচ্ছে আমাদের কিন্তু কার্ডিনাল ফিচার্স যদি বলে পজিটিভ ফিচার্স, নেগেটিভ ফিচার্স অ্যান্ড কগনিটিভ ফিচার্স অফ সিজোফ্রেনিয়া। তো সেক্ষেত্রে হচ্ছে যেটি পজিটিভ ফিচার্স মধ্যে ডিলুশন, হ্যালোসিনেশন, ডিসঅর্গানাইজ বিহেভিয়ার। আর নেগেটিভ ফিচার্স মধ্যে আন্ডার অ্যাক্টিভিটি হয়ে যাওয়া, তারপর হচ্ছে স্পিচ কমে যাওয়া, অ্যালোগিয়া হওয়া, অথবা দেখা যাচ্ছে অ্যাপ্যাথি ডেভেলপ হওয়া, ব্লান্টিং অফ মানে ফেশিয়াল এক্সপ্রেশন ব্লান্ট হয়ে যাওয়া, অথবা দেখা যায় এফেক্টিভ অ্যাপ্যাথি ডেভেলপ হওয়া, এবং হচ্ছে যে আর যে প্রবলেমগুলো মোটিভেশন লস হয়ে যাওয়া, সোশ্যালি উইথড্রল হয়ে, যেগুলো হচ্ছে নেগেটিভ ফিচার্স। আর কগনিটিভ ইম্পেয়ারমেন্টে মেমোরি ডিস্টারবেন্স হওয়া, কোনো কিছু মনে না রাখতে পারা, অনেক সময় দেখা যাচ্ছে কনফিউশন ডেভেলপ হওয়া, ডিরিয়েলাইজেশন ফিচার্সগুলো আসা, সেগুলো হচ্ছে কগনিটিভ ফিচার্স। দিজ আর দ্য কার্ডিনাল ফিচার্স অফ সিজোফ্রেনিয়া।
এরপরে যদি আসলে আপনাদেরকে কোশ্চেন আসে, হোয়াট আর দ্য স্নাইডার ফার্স্ট র্যাঙ্ক সিমটমস। স্নাইডার ফার্স্ট র্যাঙ্ক সিমটমস যদি বলে সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে, তখন সেক্ষেত্রে আমাদের একটু আলাদা সিজোফ্রেনিয়ার কার্ডিনাল ফিচার্সগুলো তখন বলতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কার্ডিনাল ফিচার্স অফ সিজোফ্রেনিয়াগুলো দেখি। ফার্স্ট র্যাঙ্ক সিমটমস, এই কোশ্চেনটা স্যারদের অনেক প্রিয়। এটা অনেক সময় দেখা যাচ্ছে যে রিটেন এবং হচ্ছে ভাইবা দুটোর ক্ষেত্রেই আসে। তো ফার্স্ট র্যাঙ্ক সিমটমসগুলো আমরা বলছি সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে। হিয়ারিং থটস স্পোকেন অ্যালাউড, ইট ইজ দ্য ফার্স্ট সিমটমস। থার্ড পার্সন হ্যালোসিনেশন, থার্ড ফিচার হচ্ছে আমাদের অডিটরি হ্যালোসিনেশন ইন দ্য ফর্ম অফ রানিং কমেন্ট্রি। ফোর্থ হচ্ছে আমাদের সোমাটিক হ্যালোসিনেশন। ফিফথ হচ্ছে আমাদের থট উইথড্রল অ্যান্ড ইনসার্শন অ্যান্ড থট ব্রডকাস্টিং, এটা হতে পারে। আরেকটা হচ্ছে আমাদের ডিলিউশনাল পারসেপশন ডেভেলপ হওয়া অথবা প্যাসিভিটি ফেনোমেনা। প্যাসিভিটি ফেনোমেনাটা হচ্ছে ফিলিং অর অ্যাকশন এক্সপেরিয়েন্স অ্যাজ মেড অর ইনফ্লুয়েন্স বাই এক্সটার্নাল এজেন্টস। দ্যাট মিনস হচ্ছে তার যে ফিলিংস অর থটটা সেটা এক্সটার্নাল এজেন্টস দ্বারা নিয়ন্ত্রিত হয়। দিজ আর দ্য, এই 8টা ফিচার্সকে বলা হয় হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক সিমটমস। তো যখন ফার্স্ট র্যাঙ্ক সিমটমসের কথা বলা হবে তখন এই 8টা ফিচার্সের কথাই বলতে হবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। রাইট ডাউন দ্য প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ সিজোফ্রেনিয়া। আচ্ছা, রাইট ডাউন দ্য ডায়াগনোসিস অফ সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়াটাকে ডায়াগনোসিস করতে হবে কিভাবে? সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস করার জন্য আমাদের ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অনুযায়ী যেটি বলা হয়, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথম যে যে ক্রাইটেরিয়াটা আমাদেরকে ফুলফিল করতে হবে, তো সেক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা সেক্ষেত্রে হচ্ছে টু অর মোর অফ দ্য সিমটমস অফ দ্য ফলোয়িং। সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাক্টিভেটেড সিমটমসগুলো 5টা সিমটমস বলবো, যেটার মধ্যে হচ্ছে 2টা সিমটমস অ্যাক্টিভলি থাকতে হবে অ্যাটলিস্ট 1 মান্থ। তো সেক্ষেত্রে ডিলিউশন, হ্যালোসিনেশন, ডিসঅর্গানাইজ বিহেভিয়ার অ্যান্ড নেগেটিভ সিমটমস। তো নেগেটিভ সিমটমসের মধ্যে হচ্ছে যেটি ডিমিনিশ ফেশিয়াল এক্সপ্রেশন হতে পারে, ইমোশনাল এক্সপ্রেশন হতে পারে, অ্যাবিলিশন হতে পারে, অথবা দেখা গেছে যে যেটি আরেকটা ক্যাটাফোনিক বিহেভিয়ার। এই 5টা সিমটমসের ভিতরে যে কোনো 2টা সিমটম থাকতে হতে পারে। এবং এই প্রবলেমটা হচ্ছে তার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট করবে এবং তার এই প্রবলেমটা একদম টানা 6 মান্থ থাকবে এবং অ্যাক্টিভ পিরিয়ডে এই সিমটমসগুলো 1 মাস থাকতে হবে। এবং আদার্স কোনো ধরনের সাবস্টেন্স, আদার কোনো মেন্টাল ডিসঅর্ডার এবং যে ফিজিক্যাল ডিসঅর্ডার, এগুলোকে এক্সক্লুড করার মাধ্যমে আমরা সিজোফ্রেনিয়াকে ডায়াগনোসিস করতে পারি। তো এটা হচ্ছে আসলে আমাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ সিজোফ্রেনিয়া। তো এবার আছে হচ্ছে ম্যানেজমেন্ট কীভাবে আমরা সিজোফ্রেনিয়া পেশেন্টদেরকে ম্যানেজমেন্ট করব। তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে একদমই আগের মতোই সিমিলারলি আমরা হচ্ছে পেশেন্টগুলোকে হচ্ছে প্রথম হিস্ট্রি টেকিং করবো। তো সেক্ষেত্রে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন, নিউরোলজিক্যাল এক্সামিনেশনগুলো দেখবো, তার হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, তার কোমরবিড কোনো সাবস্টেন্স আছে কিনা, এগুলোকে এক্সক্লুড করবো। এটার সাথে সাথে হচ্ছে আমাদের যে জিনিসটা করবো পরবর্তীতে আমরা যখন ডায়াগনোসিস করে ফেলবো যে পেশেন্টটা সিজোফ্রেনিয়া পেশেন্ট, তখন হচ্ছে আমাদেরকে দুইটা, একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, আরেকটা হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। তো ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, প্রথমে জেনারেল এক্সপ্লেনেশন করতে হবে, ফ্যামিলি মেম্বারকে সাইকোএডিকশন দিতে হবে যে এটা একটা লং টার্ম সাইকেট্রিক ইলনেস এবং এক্ষেত্রে হচ্ছে লং টার্ম মেডিকেশনের প্রয়োজন। এই জিনিসটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে যদি আসলে নিউট্রিশনের অভাব থাকে, সেক্ষেত্রে আমরা নিউট্রিশনের ফুড আমরা ব্যালেন্স করতে পারি, নিউট্রিশনটাকে সাপ্লিমেন্ট দিতে পারি। স্পেসিফিক ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যদি আসলে পেশেন্ট ভায়োলেন্ট বেশি থাকে, র্যাপিড ট্রাঙ্কুলাইজেশন করতে হবে। আর যদি আউটডোরে ট্রিটমেন্ট করেন তাহলে হচ্ছে আমাদের আমরা হচ্ছে ড্রাগসের মাধ্যমে অ্যান্টিসাইকোটিক, আমরা কনভেনশনাল ড্রাগস অথবা আমরা নিউয়ার জেনারেশন ড্রাগসকে নর্মালি আমরা সেই পেশেন্টগুলোকে স্টেবিলাইজ করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে পজিটিভ সিমটমসগুলো থাকলে আমরা হচ্ছে ওল্ডার জেনারেশনকে প্রিফার করি। আর যদি নেগেটিভ ফিচার্সগুলো বেশি থাকে এবং পজিটিভ ফিচার, দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের নিউয়ার জেনারেশনটা কিন্তু খুব ভালো কাজ করে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু ওল্ডার জেনারেশনের নাম আমরা বলতে পারবো। সেক্ষেত্রে ক্লোরোপ্রোমাজিন, হ্যালোপেরিডল, আমরা সবাই জানি এই নামটা, ভায়োরিডাজন অ্যান্ড ট্রাইফ্লুপেরাজিন, সেটা হচ্ছে টেলাজিন, সিজোনিল, এই সব ড্রাগসগুলো কিন্তু আসে। এবার কি হচ্ছে আমাদের অ্যাটিপিক্যাল কিছু ড্রাগসের নাম যদি বলতে পারে, তখন রেসপিরিডন, ওলানজাপিন, কিউটেপিন, অ্যারিপিপ্রাজল অ্যান্ড ক্লোজাপিন, এই কয়টা হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগসই আমরা নর্মালি সিজোফ্রেনিয়াকে ম্যানেজ করি এবং ক্লোজাপিনটা আমরা স্পেশালি রেজিস্ট্যান্ট সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। এটা ছাড়া আমরা অনেক সময় ইনজেক্টেবল বেনজোডাইজেপিন দিই, মুড স্টেবিলাইজার দিয়ে থাকি অনেক সময়, দেখো যদি এফেক্টিভ পার্ট থাকে।
এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় যদি ডিপ্রেশন থাকে অনেক সময় আমরা অ্যান্টি ডিপ্রেশনটাও প্রেসক্রাইব করি। এর সাথে আমরা সাইকোলজিক্যাল এসিটি কিন্তু একটা ভালো ম্যানেজমেন্ট। অনেক সময় দেখা যায় যে রেজিস্ট্যান্স সিজোফ্রেনিয়া থাকে, ফুড রিফিউজাল, সুইসাইডাল অ্যাটেম্প থাকে, পোস্টপার্টাম সিজোফ্রেনিয়া হয়ে থাকে, ক্যাটাটোনিক সিজোফ্রেনিয়া হয়ে থাকে, তখন আমরা ইসিটি প্রেসক্রাইব করি। সাইকোলজিক্যালের ক্ষেত্রে হচ্ছে আমরা আমরা সাপোর্টিভ থেরাপি দিই, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিই, ফ্যামিলি থেরাপি দিই, এবং হচ্ছে অ্যাক্টিভিটি ম্যানেজমেন্টগুলোকে বলি, যেটি হচ্ছে যত বেশি তারা অ্যাক্টিভ পার্টিসিপেট করবে তখন তাদের এই ফাংশনাল মানে ফুল ফাংশনিংটা আবার ম্যাক্সিমাইজ হয়ে যাবে। এটাই কিন্তু আমাদের মেইন স্টে অফ গোল। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা ম্যানেজমেন্টের একটি অংশ হতে পারে। ওকে, আমরা কিন্তু প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ সিজোফ্রেনিয়া পড়ে ফেললাম, মানে হাউ উইল ইউ ট্রিট এ পেশেন্ট অফ সিজোফ্রেনিয়া, এই জিনিসটা আমরা পড়ে ফেললাম। এবার হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন সিজোফ্রেনিয়া থেকে, নেম দ্য 2 ড্রাগস ফ্রম ডিফারেন্সিয়াল গ্রুপ দ্যাট আর ইউজ ইন ট্রিটমেন্ট ফর সিজোফ্রেনিয়া উইথ দেয়ার সাইড ইফেক্ট। যেমন দুই ধরনের ড্রাগস ওরা জানতে চাচ্ছে গ্রুপ থেকে। একটা হচ্ছে আমরা ওল্ডার জেনারেশন আমরা যেটা বলেছি যে হচ্ছে আমরা হ্যালোপেরিডল দিতে পারি, তারপর হচ্ছে আমাদের ক্লোরোপ্রোমাজিন দিতে পারি, দেন হচ্ছে ট্রাইফ্লোফেরাজিন দিতে পারি। যে ওল্ডার জেনারেশন অফ গ্রুপ অফ ড্রাগস যে সাইড ইফেক্টটা এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্টগুলো বেশি হয়, অ্যাক্টিভ ডিস্টোনিয়া হতে পারে, একাতিসি ডেভেলপ হতে পারে, এগুলো হচ্ছে আমাদের ওল্ডার জেনারেশন অ্যান্টিসাইকোটিক্সের সাইড ইফেক্ট। এবং নিউর জেনারেশন সাইকোটিক্সের মধ্যে যেগুলো আমরা নর্মালি ইউজ করে থাকি, ওলানজাপিন, কিউটেপিন, দেন হচ্ছে রেসপিরিডন, অ্যান্ড হচ্ছে আমাদের ফ্লোজাপিন, যেটা আমরা রেজিস্ট্যান্স সিজোফ্রেনিয়া ক্ষেত্রে ইউজ করি। নিউয়ার জেনারেশনের ক্ষেত্রে এক্সট্রাপিরামিডাল সাইড ইফেক্ট হয় না, খুব কম হয়। যেটা হয় মেটাবলিক সিমটমসটা বেশি হয়, ওয়েট গেইন হয়, অবেসিটি হতে পারে, ডায়াবেটিস মেলাইটিস হতে পারে। এই জিনিসগুলোই ছাড়া কিন্তু মেইনলি কিন্তু এই কোশ্চেনগুলোই পড়ে থাকে ভাইবাতে। ওকে, আমাদের সিজোফ্রেনিয়ার কোশ্চেনগুলো আমরা কভার করে ফেললাম। এখন হচ্ছে আমাদের লাস্ট স্লাইডে আমরা চলে যাচ্ছি। লাস্ট স্লাইডের ক্ষেত্রে ডিফাইন দ্য ডেলিরিয়াম, ডিমেনশিয়া। ওকে, ডেলিরিয়ামটা কি, ডিমেনশিয়াটা কি, দুইটা আমাদের মেজর নিউরোকগনিটিভ ডিসঅর্ডারের অংশ। এটাকে আমাদের নিউরোকগনিটিভ ডিসঅর্ডারের আন্ডারে রাখা হয়েছে। তো আমরা হচ্ছে চলে যাচ্ছি ডিমেনশিয়া অ্যান্ড ডেলিরিয়াম। Okay. Definition of the dementia. Definition of the dementia is it is an impairment of the intellect, memory, personality without impairment of the consciousness. Delirium and dementia similarly, but হচ্ছে একটা হচ্ছে আপনার ইম্পেয়ারমেন্টটা মানে যেটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট অফ দ্য কনসিয়াসনেসটা লস হবে ডেলিরিয়ামের ক্ষেত্রে, বাট হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে ডিমেনশিয়ার ক্ষেত্রে কনসিয়াসনেসটা কিন্তু ইনটেক্ট থাকে। বাট কিন্তু আদার্স যে জিনিসগুলো ডিমেনশিয়ার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, একই জিনিস কিন্তু ডেলিরিয়ামের ক্ষেত্রেও হচ্ছে, ইম্পেয়ারমেন্ট অফ দ্য ইন্টেলেক্ট, মেমোরি অ্যান্ড পার্সোনালিটি উইদাউট ইম্পেয়ারমেন্ট অফ দ্য কনসিয়াসনেস। তো সেক্ষেত্রে ডিমেনশিয়ার কোর ফিচার্সের মধ্যে হচ্ছে মেমোরি ইম্পেয়ারমেন্ট হওয়া সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার্স, অ্যাফ্রেশিয়া ডেভেলপ হওয়া, অ্যাপ্রাক্সিয়া ডেভেলপ হওয়া, অ্যাগনোসিয়া অ্যান্ড ডিস্টারবেন্স অফ এক্সিকিউটিভ ফাংশনিং। তো এটা হচ্ছে আমাদের ডিমেনশিয়ার ফিচার্স। এবার আসলে হচ্ছে আমাদের ডেলিরিয়াম। ডেলিরিয়াম কাকে বলছি আমরা? তো সেক্ষেত্রে হচ্ছে যেটা ডিমেনশিয়ার ক্ষেত্রে এটা কিন্তু রিভার্সেবল না, এটা ইরিভার্সেবল। বাট হচ্ছে যে জিনিসটা ইয়ার ক্ষেত্রে ডেলিরিয়ামের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের অ্যাকিউট কন্ডিশন, এটা হচ্ছে মানে ডেলিরিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে রিভার্সেবল, বাট হচ্ছে ডিমেনশিয়ার ক্ষেত্রে হচ্ছে এটা ক্রনিক এবং হচ্ছে এটা ইরিভার্সেবল। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে জিনিসটা আমাদের ডেলিরিয়াম অ্যান্ড ডিমেনশিয়া, ডেলিরিয়ামকে বলা হয়েছে ইট ইজ আ সিনড্রোম ক্যারেক্টারাইজড বাই দ্য কনফিউশন উইথ দ্য ইনঅ্যাটেনশন
alteration of the arousal, disorientation and global cognitive impairment. It is called the delirium. তো ডেলিরিয়ামটা কোন সময় হয়? অনেক সময় ওভার ড্রাগ যদি অ্যাবিউজ হয় তখন ডেলিরিয়াম হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক ক্ষেত্রে সাবস্টেন্স অ্যাবিউজ হয়ে আসে, তখনও কিন্তু ডেলিরিয়াম ফিচার্সগুলো নিয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে ডেলিরিয়াম আর ডিমেনশিয়ার মধ্যে পার্থক্যটা হচ্ছে ডেলিরিয়ামটা হচ্ছে অ্যাকিউট একটা কন্ডিশন, ইউজুয়ালি আওয়ার্স টু ডেজ পর্যন্ত থাকে। ডিমেনশিয়াটা ক্রনিক একটা অংশ, যেটা হচ্ছে ডেলিরিয়ামটা রিভার্সেবল আর ডিমেনশিয়াটা রিভার্সেবল না, এটা ইরিভার্সেবল। আর প্রোগ্রেশনটা কি ডেলিরিয়ামের ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েট করে উইথ দ্য কোর্স অফ ইলনেস, বাট হচ্ছে যেটি ডিমেনশিয়ার ক্ষেত্রে এটা গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ হয়। ডিউরেশনটা ক্ষেত্রে হচ্ছে ডেলিরিয়ামটা ট্রানজিয়েন্ট পিরিয়ড অফ টাইমে থাকে, আর ডিমেনশিয়ার ক্ষেত্রে এটা পারমানেন্টলি, এটা মানে পারমানেন্টলি আস্তে প্রোগ্রেসিভলি কর্নিকোসিটির দিকে যাবে। এবং হচ্ছে কনসিয়াসনেসটা খুব ইম্পর্টেন্ট। ডেলিরিয়ামের ক্ষেত্রে কনসিয়াসনেসটা অল্টার্ড হবে, ডিমেনশিয়ার ক্ষেত্রে অল্টার্ড হবে না। এই জিনিসগুলো হচ্ছে কোর ফিচার্স অফ ডিমেনশিয়া অ্যান্ড ডেলিরিয়ামের মধ্যে পার্থক্য। আমাদের আজকে ক্লাস কিন্তু আজকে মোটামুটি আমরা এখানেই শেষ করে ফেলবো। আমরা সেই জিনিসগুলো দেখলাম। হোয়াট আর দ্য কজ অফ দ্য ডিমেনশিয়া। এখন আমরা হচ্ছে ডিমেনশিয়ার কজগুলো দেখতে যাবো, কী কী কারণে আমাদের ডিমেনশিয়া হতে পারে। তো ইটিওলজি অনুযায়ী ডিজেনারেটিভ কিছু ডিজিজের জন্য আমাদের ডিমেনশিয়া হয়। একটা হচ্ছে অ্যালজাইমার্স ডিসঅর্ডার, পিস ডিসঅর্ডার, পার্কিনসন ডিজিজ, পিয়ন ডিজিজ। ভাস্কুলার কিছু কজের জন্য আমাদের ডিমেনশিয়া হয়, যেমন হচ্ছে ভাস্কুলার ডিমেনশিয়া, দেন মাল্টি ইনফ্রাক্ট ডিমেনশিয়া, সাবডুরাল হেমাটোমার জন্য হতে পারে। ইনফ্লামেটরি কিছু কজ যেমন এসএলই, মাল্টিপল স্ক্লেরোসিস, এগুলোর জন্য আমাদের ডিমেনশিয়া হতে পারে। ট্রমাটিক হতে পারে, যেমন হচ্ছে হেড ইনজুরি, পাঞ্চ অ্যান্ড ডাং সিনড্রোম, এগুলোর জন্য আমাদের পরবর্তীতে সেকেন্ডারি ডিমেনশিয়া হতে পারে। ইনফেকশন, এইচআইভি, নিউরোসিফিলিস, এনসেফালাইটিস। মেটাবলিক কিছু কজের মধ্যে হচ্ছে আমাদের রেনাল ফেলিয়ার, হেপাটিক ফেলিয়ার, হাইপো অ্যান্ড হাইপারথাইরয়েডিজম, কুশিং সিনড্রোম অ্যান্ড হাইপোগ্লাইসেমিয়া। আরেকটা হচ্ছে নিউট্রিশনাল কিছু ডেফিসিট, যেমন ভিটামিন এ অ্যান্ড ভিটামিন বি1 অ্যান্ড বি12 ডেফিসিয়েন্সি, ফলেট ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি। আর আরেকটা যে জিনিসটা হচ্ছে আমাদের ইন্টারকুলার স্পেস অকুপাইং ডিসের মধ্যে নিউপ্লাজম, কিছু ড্রাগস হচ্ছে লাইক অ্যালকোহল, নর্মাল পেশেন্ট হাইড্রোক্লোরাইড। এই জিনিসগুলো হচ্ছে আমাদের কজ অফ ডিমেনশিয়া। তো স্পেসিফিকলি হচ্ছে আমাদের যে ইটিওলজি প্রাইমারি ডিমেনশিয়াগুলো হচ্ছে নর্মালি ডিজেনারেটিভ কজগুলো, বাকিগুলো হচ্ছে সেকেন্ডারি ডিমেনশিয়া। কিছু কিছু রিভার্সিবল ডিমেনশিয়া আছে, এগুলো হয়তো বা স্যাররা জিজ্ঞেস করতে পারে, যেগুলোকে রিভার্স করা যায়, যেমন হচ্ছে নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস, ইন্টারঅকুপাই স্পেস অকুপাইং ডিসেন, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, ইউরেমিয়া, হেপাটিক ফেলিয়ার, ভিটামিন বি12 আর হচ্ছে বি1 ডেফিসিয়েন্সি। যেগুলো হচ্ছে এগুলো ডেফিসিয়েন্সি অথবা এই কজগুলোকে রিমুভ করলে ডিমেনশিয়াকে রিভার্সিবল করা যেতে পারে, তাহলে এগুলো হচ্ছে রিভার্সিবল ডিমেনশিয়ার কজ। আর বাকি যেগুলো প্রাইমারি কজগুলো বললাম, যেমন অ্যালজাইমার্স, পিস, পাঞ্চ অ্যান্ড ডাং সিনড্রোম অথবা হান্টিংটন, ফ্রুট সেলস, মাল্টিপল স্টেজ, এগুলোকে রিভার্সিবল করা যায়, এগুলো ইরিভার্সিবল ডিমেনশিয়া। তাহলে কিন্তু আমরা কজগুলো কিন্তু বুঝতে পারলাম। ওকে, আমাদের আজকের মতো ক্লাস এখানেই শেষ হচ্ছে। পরবর্তী আরেকটা ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল একই টাইমে 6টার সময়। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী ক্লাস দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।